আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা ৬৮, শেষ অংশ। লেখনীতে সুরাইয়া রাফা। সময়টা ১৯৯৪। সেই সময় আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী সংঘের অন্যতম আতঙ্কের নাম ছিল ব্রাডভা। রাশিয়া থেকে শুরু করে গোটা পৃথিবী জুড়ে ছোট ছোট লিঙ্ক আপ নেটওয়ার্ক ছিল এই অপরাধ চক্রের, যার মূল কেন্দ্রীয় নেতা অর্থাৎ বস ছিল তুষারের বাবা ভানিয়া মিকাইল। দাম্ভিক, নির্মম অথচ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ভানিয়া মিকাইলের স্ত্রী ছিল, সেই সাথে ছিল অদৃশ্য চারিত্রিক সুরক্ষা। পাখান ভানিয়ার সম্পর্কের মায়া জড়ানোর ইচ্ছা ছিল না কোনো কালেই, অথচ যৌবনের প্রথম ভালো লাগা থেকেই তন্দ্রা নামক এক সুশ্রী রমণীকে ভার্সিটির ডরমিটরি থেকে তুলে এনে বিয়ে করেছিলেন সে। প্রচণ্ড ভালোবেসে রানী করে রেখেছিলেন নিজের পাপের সাম্রাজ্যে। প্রথমে থাকতে না চাইলেও ধীরে ধীরে স্বামীর বশীভূত হয়ে যান তন্দ্রা। তবে ভালো হয়তো উনি কোনোদিনও বাসেননি, কারণ তন্দ্রা ছিল বাঙালি বংশভূত এক মুসলিম রমণী। শুধুমাত্র পড়াশোনার জন্যই সুদূর রাশিয়ায় প্রত্যাগমন ছিল তার। নিজের ধর্মের ঊর্ধ্বে গিয়ে একটা পাপীকে ভালোবাসা তার জন্য বরাবরই অসম্ভব ছিল। অথচ পাখানের সেই অসামান্য ভালোবাসা, বিয়ে নামক প্রতিশ্রুতি আর দায়বদ্ধতা সবকিছু ভেঙে চুরে চূর্ণ হয়েছিল এক নিমেষে, যখন কিনা পাপাচারকৃত এক নীলাভ চোখের তরুণী এসে হাজির হয় পেন্ট হাউজে। তন্দ্রা তখন ৬ মাসের গর্ভবতী। মূলত তার দেখাশোনার জন্যই একজন বিশ্বস্ত দাসীর প্রয়োজন ছিল। তাই তো বিভিন্ন দেশ থেকে তুলে আনা হয় মেয়েগুলোকে। তার মধ্যে একটা সুন্দরী অল্প বয়স্কা মেয়েকে বাছাই করে ভানিয়া, যার নাম এমিলি। ছোট্ট নাজুক ফড়িংয়ের মতো চঞ্চল সেই মেয়ে। বয়স কতই বা হবে, ১৬ কি ১৭। মেয়েটাকে প্রথম দেখাতেই চোখ আটকে গিয়েছিল ভানিয়ার। পান পাতার মতো ঢলঢলে মুখের মাঝে নিকষ নীলব চোখ দুটো যেন রহস্যের আধার। তাকালেই কেঁপে ওঠে বুক, বিগলিত হয়ে যায় মন। প্রথম প্রথম অনীহা দেখালেও ওই নীল চোখের মোহ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারেনি ভানিয়া। কোনো এক প্রকাণ্ড ঝড়ের রাতে নেশাগ্রস্ত হয়ে ঢুকে পড়ে অ্যামেলিয়ার ঘরে। তারপর যা হবার তাই হয়। বদ্ধ ঘরের চার দেওয়ালে অ্যামেলিয়ার করুণ আত্মচিৎকার তরঙ্গের মতো সুর তোলে। তবুও কেউ বাঁচাতে আসে না তাকে। নিজের ঘরে, নিজের বিছানায় আরামের ঘুম দুঃস্বপ্ন হয়ে ওঠে তরুণীর। রক্ত ভিজে যায় বিছানা, লোকচক্ষুর আড়ালে সবার অজান্তেই কয়লার মতো কালো পেন্ট হাউজে আরও একবার লেপ্টে যায় সেই ঘৃণিত পাপাচার। ইচ্ছে ছিল সেই রাতেই পুড়িয়ে মেরে ফেলবে মেয়েটাকে, কিন্তু ভানিয়ার খায়েশ মেটে না। লোলুপ হায়নার মতোই প্রতি রাতে ছিঁড়ে খেত মেয়েটাকে। এভাবে কয়েক মাস কেটে যায়। দিন দিন এমিলিয়ার শরীরের অবনতি ঘটে, যা চোখ এড়ায়নি তন্দ্রার। সহসা একদিন ভানিয়ার উপস্থিতিতে ডক্টর মাধভাইকে ডেকে পাঠায় সে। ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করে যা জানান তা ছিল ভীষণ অপ্রত্যাশিত আর কষ্টের। মেয়েটা ৩ মাসের অন্তঃসত্ত্বা। তন্দ্রার দুঃখ হয় এই ভেবে না যে তার স্বামী প্রতারণা করেছে, বরং এই অসহায় সপ্তদর্শীর জন্য কষ্টে বুক ভেঙে যায় তার। বাচ্চার কথা জানাজানি হলে মেয়েটাকে জ্যান্ত পুঁতে দেবে ওরা। সহসা বুদ্ধি খাটায় তন্দ্রা। মাধভাইকে চুপ করিয়ে কয়েকদিনের মধ্যেই ভানিয়ার সব থেকে বিশ্বস্ত চর আন্দ্রেইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয় অ্যামেলিয়াকে। ঘটনা এই পর্যায়ে এসে কিছু স্বাভাবিক হলেও হতে পারত, যদি না ছেলে শিশু জন্মদানের কয়েক বছরের মাথায় ভানিয়া জানতে পারত অ্যারিস তারই সন্তান। ধীরে ধীরে আন্দ্রেয়ার মনে অসন্তোষের দানা বাঁধে। ছেলেকে সে মোটেও সহ্য করতে পারত না। তিল থেকে তাল খসলেই মা ছেলে দুজনের শরীরেই হামলে পড়ত অনিয়ন্ত্রিত প্রহর। কখনো হাত, কখনো বেল্ট, কখনো বা ভারী কোনো সরঞ্জামের বেত্রাঘাত। ছোট সরল দুনিয়া না চেনা অরণ্য আক্রান্ত হয়, ব্যথার জ্বরে আসে তার। গোল গোল অবুঝ চোখ দুটো দিয়ে অসহায়ের মতো চেয়ে থাকে মায়ের পানে। মা এত নির্লিপ্ত হয় কেনই বা তাকে সুরক্ষা দিতে এত অপারগ মা? অ্যামেলিয়া ততদিনে অনুভূতিহীন এক প্রস্তরে রূপান্তরিত হয়েছে। ছেলে মেয়ে সকলের প্রতি তীব্র অনীহা তার। বিদ্বেষ এই দুনিয়ার প্রতি। নেই কোনো বেঁচে থাকার প্রচেষ্টা, আর না তো কোনো আগ্রহ। তার এই নিস্পৃহতায় স্বয়ং জীবন যেন ধিক্কার দিয়ে যায় তাকে। অথচ জীবনের প্রতি কত সহস্র অভিযোগ, কত অব্যক্ত অনুযোগ, সবটাই এখন তার নির্মম ভাগ্যের লিখন। মিছে মিছে বেঁচে থাকা এক গতিহীন সত্তা তখন এমিলি, যার দুনিয়া বলতে 12 ফুটের অন্ধকারাচ্ছন্ন ঘর আর এক চিলতে বারান্দা।
ওদিকে তন্দ্রার জীবনে ঘোর অশান্তি। সে সব কিছুতেই তার ওইটুকুনি কোলের ছেলেকে জড়াতে দেবে না পাপাচারে। অথচ ভানিয়ার তখন উত্তরাধিকারী প্রয়োজন। এই সাম্রাজ্য, এই প্যারাডাইসকে অন্তর দিয়ে লালন করবে, যার চোখে থাকবে প্রতিহিংসার তেজ, অন্তরে ক্ষমতার দাপট, আর মস্তিষ্কে পৈশাচিক নির্মমতা। অ্যারিস নামটা ওই দূর মহাকাশের বামন গ্রহের মতোই আধার হলেও কার্যত তার জীবন ছিল অভিশাপ আর কুলুষতার অরণ্যে ঢাকা। যদিও অরণ্য নামটা কেবল অ্যামিলের মুখেই শোনা যেত। ছেলের ওই টুকটুকে ফর্সা রাসান মুখটা দেখলেই মন খারাপ হয়ে যেত তার। বুকের ভেতর একটা নীরব ব্যথা পাথরের মতো চেপে বসত। সেই ব্যথাক্লিষ্ট অন্তর নিয়েই ছেলেকে এই নামে ডাকত সে। চঞ্চল হাসিখুশি বালক অরণ্যের নিষ্পাপ চোখ দুটো ছিল ঝিলের জলের মতোই স্বচ্ছ আর স্বপ্নে পরিপূর্ণ। দিগন্তে ডানা ঝাপটানো মুক্ত বিহঙ্গের মতোই আকাশে উড়ে বেড়ানো অদম্য ইচ্ছা ছিল তার। কিন্তু মানুষের তো আর পাখির মতো ডানা নেই, তাই ছোট্টবেলা থেকেই পাইলট হওয়ার শখ করেছিল ছেলেটা। ওই জন্যই বোধহয় দূর দূরান্তে উড়ে বেড়ানোর অভ্যাসটা আজও বদলাতে পারেনি অ্যারিস। বাবার বিরূপ আচরণ আর অবিরাম নির্যাতন ধীরে ধীরে পাল্টে যেতে থাকলো অ্যারিস। তার চঞ্চল চাহনি কোথায় যেন হারিয়ে গেল। কথা কমিয়ে দিতে দিতে এক পর্যায়ে প্রায় বাক্য ব্যয় বন্ধ করে দিল সে। বালক সুলভ চেহারা কেমন যেন নিষ্প্রাণ হয়ে গেল। ধীরে ধীরে অভিব্যক্তি জুড়ে ভর করল শীতল কঠিনতা। আগে আন্দ্রিয়ের কাছে নির্যাতন হলেও কাঁদত। সে প্রহর করলে আকুল হয়ে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করত। সময়ের ব্যবধানে সেই কান্নার সুর কেবল দুটো চোখে ছলছল করত অব্যক্ত ব্যথায়। তারপরে এলো সেই অশুভ 31 অ্যারিসের অষ্টম জন্মদিন, যেদিন ওকে ধরে বেঁধে পাঠিয়ে দেওয়া হয় ভানিয়া মিকাইলের ভয়াবহ টর্চার সেলে। অ্যারিসের এখনো মনে আছে, তুষার ঝড়ের এক রাতে ঘরের কোণে হ্যাজাক জ্বালিয়ে ও অপেক্ষা করছিল আন্দ্রেয়ের। ভেবেছিল আজকের দিনটা হয়তো মনে রাখবে তার বাবা। ঘরে ঢুকেই সুর তুলে উইশ করবে, 2 হাত বাড়িয়ে কাছে টেনে নেবে, হয়তোবা একটা কেকও নিয়ে আসবে। কিন্তু তেমন কিছুই হয় না। জীবনের প্রথম নির্মমতা নিজের জন্মদিনেই দেখা হয়েছিল বালক অ্যারিসের। 2 জন বিশালদেহী লোক যখন ওকে টেনে হিঁচড়ে ঘর থেকে নিয়ে যাচ্ছিল, তখন চিৎকার করে কেঁদেছিল ছেলেটা। বাবার পায়ে পড়েছিল, মায়ের পোশাক টেনে ধরে কতই না আকুতি করেছিল সেদিন। অথচ কেউ ওর দিকে একটাবার ফিরে অবধি তাকায়নি। ওর পৃথিবীতে আসাটাই যেন সবচেয়ে বড় অভিশাপ। 8 বছরের অ্যারিস সেদিন একটা কথা ভালো করেই বুঝতে পেরেছিল, এই গোটা দুনিয়ায় ওর জন্য কোনো ভালোবাসা নেই, নেই কোনো উষ্ণ আশ্রয়। তুষারে ভেজা অ্যারিসকে যখন পেইন্ট হাউসে নেওয়া হয়, তখন হাড় কাঁপানো শীতে ঠকঠক করে কাঁপছিল ছেলেটা। তখনও 2 জন গার্ড ওকে ধরে রেখেছিল দুদিক দিয়ে। সেদিন লাউঞ্চে দাঁড় করিয়ে কাঁপতে থাকা ছেলের মুখের পানে চেয়ে এগিয়ে এসেছিল ভানিয়া। নিজের শরীর থেকে ওভারকোটটা খুলে ওর গায়ে জড়িয়ে দেয়। অঞ্জলিতে তুলে ধরেছিল তীর তীর করে কাঁপতে থাকা বালকের ছোট্ট চিবুক। ছেলের চেহারা, চোখের চাহনি দেখে কপট হাসির ঢেউ খেলে গিয়েছিল তার ঠোঁটের আগায়। আমার উত্তরসূরি, লিডার অফ পাইথন প্যারাডাইস। লোকটার উষ্ণ হাসির তরে অবুঝ অ্যারিসের অন্তর বিগলিত হতেই ভেসে আসে রুক্ষ আদেশ, ওকে টর্চার সেলে নিয়ে যাও। ভোর রাতে উঠিয়ে প্র্যাকটিস করাবে, রাতে কাঁচা মাংস খেতে দেবে, আর প্রতিদিন 1 শিশি করে ড্রাগ। ব্যাস, শুরু হয়ে যায় অ্যারিস অরণ্য থেকে অ্যারিস ইউভান হয়ে ওঠার যাত্রা। ভোর রাতে উঠে বিভিন্ন উপায়ে মানুষ মারার কৌশল শেখানো হতো ওকে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে শেষে রাতে খেতে দেওয়া হতো কাঁচা মাংস। প্রথমে মুরগির মাংস দিয়ে শুরু হলেও ধীরে ধীরে মেনুতে যোগ করা হতে থাকলো একের পর এক জীবজন্তুর দেহাবশেষ। প্রথম খাওয়া তো দূরে থাক, সামান্য কাঁচা মাংসের ঘ্রাণেই শরীর গলিয়ে বমি চলে আসতো ওর। না খেয়ে থাকতে থাকতে শরীর শুকিয়ে যেতে লাগলো। অবশেষে এক পর্যায়ে খিদের জ্বালা সইতে না পেরে থলথলে কাঁচা মাংসে মুখ তুলতে বাধ্য হলো। ধীরে ধীরে অভ্যাস পরিবর্তিত হলো। সারাদিনের হাড্ডি ভাঙা খাটুনির পর ওই অখাদ্যগুলো অমৃতের মতো সুস্বাদু লাগতে শুরু করলো অ্যারিসের নিকট। খাবার সামনে আসতেই দানবের মতো হামলে পড়ে গপ গপ করে চেটেপুটি খেয়ে উঠত সব। প্রথম দিকে হজমে অসুবিধা হলেও সময়ের ব্যবধানে মানিয়ে নিতে শুরু করলো শরীর। সবশেষে রাতে ড্রাগ দেওয়া হলে সকল অন্যায় অত্যাচার নিপীড়ন ভুলে টর্চার সেলের এক কোণে মৃতের মতো নির্জীব হয়ে পড়ে থাকতো ছোট্ট নাজুক শরীরটা।
ধুলো ময়লা কদাচার সবকিছুকে সঙ্গী বানিয়ে পশুর মতোই জীবন কাটাতে লাগলো ছেলেটা। বোজোর সাথে পরিচয় হয় টর্চার সেলের মধ্যেই, যেটা ছিল ব্রেড ভাইয়ের দেওয়া দুঃসাধ্য এক টাস্ক। কারণ নেকড়ে কখনো বশ মানে না, অথচ নেকড়ের সঙ্গেই এক ঘরে বসবাস করার শর্ত জুড়ে দেওয়া হয় ওকে। পরিস্থিতিটা সহজ ছিল না মোটেই। প্রথম দিকে দিনে কয়েকবার করে আক্রমণ করত নেকড়েটা, ধারালো নখের থাবায় নাজুক ত্বকে ছিঁড়ে ফেলত ওর। সেই প্রাণপণ বাঁচার লড়াই অ্যারিসকে জয়ী হতে হতো, নতুবা মৃত্যু অবধারিত। যদিও বা বোঝো তখন নেকড়ে শাবক মাত্র, খেলার ছলে অ্যারিসকে মেনে নিতে শুরু করেছিল সে। ধীরে ধীরে যখন দুজনেই অভ্যস্ত হয়ে যায়, তখন অ্যারিস এক নামহীন সঙ্গী খুঁজে পায়, যে কিনা ওর মতোই হিংস্র, মনুষ্যত্বহীন, বিবেক বর্জিত জানোয়ার। তখন থেকেই একসঙ্গে রাতের আধারে শিকার করত ওরা। বহুল উপায়ে মানুষকে আঘাত করে একসঙ্গে ছিঁড়ে খুঁড়ে খেত দুজন। এক পাতেই খাবার খেত, ঘুমাতো একসঙ্গে গায়ে গা মিলিয়ে। এমন এক রাতে টর্চার সেলের মধ্যে একসাথে বসে রক্ত ভরা কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছিল অ্যারিস আর বোজো। ওদের ভাবখানা দেখে মনে হচ্ছিল বেশ আনন্দের সাথেই দুজন উপভোগ করছে তাদের নৈশভোজ। ঠিক সেই সময় সেলের সামনে এসে উপস্থিত হয় মাধভেই আর ভানিয়া। বাইরে দাঁড়িয়ে ভেতরের এহেন বিকৃত দৃশ্য দেখে বিস্ফোরিত হয়ে ওঠে মাধভেইয়ের দু নয়ন। সে বিস্ময় হতবিহ্বল হয়ে বলে ওঠে, এভাবে চলতে থাকলে ও একটা মনস্টার হয়ে উঠবে। মাধভেইয়ের কথার বিপরীতে চোখে হাসে ভানিয়া, কপট স্বরে আওড়াই, ইয়েস, আই নিড এ মনস্টার, এ ব্লাডি মনস্টার। কুলকুলে প্রবাহমান স্রোতের মতোই সময় চলে যায়, পেরিয়ে যায় দীর্ঘ 8 বছর। সেই 8 বছরের ছোট্ট অ্যারিস তখন তরুণের দোরগোড়ায়, সেই সঙ্গে একজন দক্ষ খুনিও বটে। তার চোখে চঞ্চলতা নেই, আর ক্রোধের উষ্মা আছে। মস্তিষ্ক পৈশাচিক তৃপ্তি, আর হৃদয়, সে তো অনুভূতির অভাবে নির্জীব পাথরে পরিণত হয়েছে সেই কবেই। অনুভূতি, আবেগ কিংবা মনুষ্যত্ব ততদিনে কোনো কিছুই আর ছুঁতে পারে না তাকে। 8 বছরের ব্যবধানে পাল্টে যায় অনেক কিছু। ক্ষমতার রদবদল হয়, ভানিয়াকে মেরে আন্দ্রেই তখন পাইথন লিডার হয়ে ওঠে। অ্যারিস তার প্রশিক্ষণের শেষ পর্যায়ে, এবার তাকে ব্রাড ভাইয়ের উচ্চ পদস্থ কোনো পদে ভূষিত করার পালা। সহসা শিথিল করা হয়েছে তার সমস্ত নিয়মকানুন। শিথিল না করেও উপায় ছিল না অবশ্য, কারণ ততদিনে অ্যারিস ইউভান হয়ে উঠেছিল সকলের গা ছমছমা আতঙ্কের নাম। কত উপায়ে যে মৃত্যু দিতে পারে তার হিসাব নেই। সময়ের দোলাচলে ঘুরিয়ে ফিরিয়ে আবারও সেই 31 এসে হাজির হলো দোরগোড়ায়। অ্যারিস সিদ্ধান্ত নিল ও বন্দি জীবন কাটাবে না আর, এবার বাড়ি যাবে। না, কাউকে দেখতে নয়, মর্জি হয়েছে, ব্যাস এতটুকুই। যেই ভাবার সেই কাজ। সেদিন গার্ডদের চোখ ফাঁকি দিয়ে খুব কৌশলে পেন্ট হাউস পরিত্যাগ করলো অ্যারিস। বাড়ির রাস্তা ততদিনে ভুলে বসেছে ছেলেটা, ভুলে গিয়েছে পরিচিত জনপদ। চারিদিক ভীষণ অচেনা। এদিক ওদিক দেখতে দেখতে এলোমেলো পা ফেলে সামনে এগোতে লাগলো সে। বরফ কেটে কেটে চলে গেল বহু ক্রোশ। যেতে যেতে এক পর্যায়ে থমকে গেল পদক্ষেপ। চোখের সামনে দৃশ্যগত হয়ে এলো অ্যামিলির সেই ছোট্ট কুকুরটি, যার বাইরের জগৎ বলতে আর কিছুই জানা নেই রমণীর। কদাচিৎ শৈশব, নির্মম অতীত, জ্বরের ঘরে অস্থির স্বরে কাতরাতে কাতরাতে চেতনাহীন রাত, সমস্ত কিছুই এক নিমেষে মনস্ফটে ভেসে উঠল তার। অথচ রুক্ষ নির্জীব চোখ জোড়ায় জাগ্রত হলো না কোনো অনুভবের ছাপ, না তো কোনো দুঃখের ক্লেশ। আনমনেই সে এগিয়ে গেল ঘরটার দিকে। অবশ্য তখনও যদি জানতো ভিতরে তার জন্য কতটা নৃশংস নির্মম অপেক্ষা করছে, তাহলে বোধহয় রাস্তা থেকেই ফেরত যেত অ্যারিস, ফিরেও তাকাতো না এদিকে। প্রাপ্তবয়স্ক অ্যারিস হলে বোধহয় তাই করত, কিন্তু তরুণ অ্যারিস পারদর্শী হলেও সুদক্ষ ছিল না। হৃদয়ের কোথাও একটা তখনও টিমটিমিয়ে আশার আলো ফুটছিল বোধহয় তার। হয়তো জন্মদাত্রী জননীকে একটা নজর দেখার লোভ, তা না হলে আজকের দিনেই কেন এই বাড়িতে পা রাখতে হবে ওর। মন মস্তিষ্কের নিবিড় দ্বন্দ্ব নিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল অ্যারিস। কয়েক পা এগিয়ে যেতেই ভেসে আসে অসহনীয় আত্মচিৎকারে কর্ণকুহর বোধ হয়ে গেল তার। থমকালো গতিপথ। পরের কয়েক সেকেন্ড কানের ভেতর শোষ আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পেল না। অ্যারিসের রুক্ষ চোখ সতর্ক হয়ে উঠল, কান খাড়া করতে অনুধাবন করল ভেতরে একজন নয় অনেকজন আছে। উৎকণ্ঠায় জ্বলে ওঠে অ্যারিসের। কোনো কিছু না ভেবেই ছুটে গিয়ে জোরালো পদক্ষেপে ভেঙে ফেলে দরজা।
আর ভেতরে গিয়ে যা দেখলো তাতে পায়ের তলার মাটি সরে গেল তার। একজন দুইজন নয়, একাধিক নরপশু মিলে একসঙ্গে ওর মা আর নাবালিকা বোনটাকে নিয়ে নগ্ন উল্লাসে মেতে উঠেছে ওরা। ইতোমধ্যে ওর বোনের রক্তে থই থই করছে মেঝেটা। এমন এক মাহেন্দ্রক্ষণে এতগুলো বছর পর মায়ের সঙ্গে চোখাচোখি হতেই বোবা প্রাণীর মতোই চোখ সরিয়ে নিল অ্যারিস। এমিলি তখন যন্ত্রণায় ছটফট করছে। হায়নার দল পারলে তাকে ছিন্ন ভিন্ন করে তার শরীরটা। সেই অবস্থাতে দুই হাত জোর করে অ্যারিসের নিকট মিনতি করে ওঠে তার জননী। আমাদের বাঁচাও, দয়া করে আমাদের বাঁচাও, ওরা আমার মেয়েটাকে শেষ করে ফেললো। পায়ে পড়ি তোমার, বাঁচাও আমাদের। শেষবারের মতো পাথরের হৃৎপিণ্ডে তীব্র এক কষাঘাত অনুভূত হয় অ্যারিসের। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতোই আকস্মাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে মস্তিষ্ক। এক মুহূর্ত সময় অতিবাহিত করে না সেই মানব, ছুটে গিয়ে একের পর এক টেনে সরায় হায়নাগুলোকে। একটাকে চেপে ধরে বুকের ওপর হাঁটু গেড়ে বসে মাথায় রিভলভার তাক করে ছুড়ে দেয় বজ্রধ্বনি। কে পাঠিয়েছে তোদের? অ্যারিসের রক্তজমাট মুখ দেখেই আত্মা কেঁপে ওঠে ধরা সেই লোকটার। হাত জোর করে সবিনয় বলে ওঠে, আন্দ্রিও, আমরা ইতালিয়ান ডিলার, মেয়ে দুটোকে কিনতে এসেছি। আন্দ্রেই নামটা কান খাড়া করে শুনল অ্যারিস। পরপর আর কোনো কথা নয়, চোখ বন্ধ করে গুলি ছাড়ল দু হাতে। চোখের পলকে একের পর এক মাটিতে লুটিয়ে পড়ল লোলুপ শয়তানগুলোর নিথার দেহ। কোথা থেকে যেন অ্যারিসকে অনুসরণ করে বোঝও ছুটে এলো সেই সময়। মনুবের সঙ্গে তালে তাল মিলিয়ে সেও করলো আক্রমণ। অঝোর রক্তে প্লাবিত হলো ঘর দোর জানালা সব। অগণিত লাশের মিছিল তুলে তবেই ক্ষান্ত হলো ব্লাডি বিস্ট। মারতে মারতে সবশেষে মা আর বোনের কাছে এসে থমকে গেল পদধ্বনি তার। সহসা পায়ে গিয়ে ঠেকলো দৃষ্টি। ছেলের দৃষ্টির আড়ালে গিয়ে তখনও সম্ভ্রম লুকাতে ব্যস্ত এমিলি। একটাও হায়না বেঁচে নেই আর। গোলা বারুদের বর্ষণ থেমেছে, নেই কোনো আর্তনাদ। ছোট্ট ঘরটা তখন শান্ত নিস্তেজ শ্মশানের মতোই নীরব। মা আর বোনকে ওই অবস্থাতে রেখেই নীরব পদচারণায় প্রস্থান করতে উদ্যত হয় অ্যারিস। দরজার দিকে পা বাড়াতেই হঠাৎ পেছন থেকে ভেসে আসলো এমিলির আকুতি ভরা কণ্ঠস্বর, আরেকটা উপকার করবে? অ্যারিস থমকালো, পিছন ঘুরল না, নীরব চিত্তে শুনে গেল আহ্বান। এমিলি স্থির স্বরে বলল, আমাদের দুজনকেও মেরে ফেলো। জন্মদাত্রীর কথায় গুরুত্ব আরোপ না করে পুনরায় সম্মুখে পা বাড়ায় অ্যারিস। ফের একই মিনতি স্বরে ভেসে আসলো পেছন থেকে, অনুরোধ করছি, এতটুকু দয়া করো আমাদের। আজকের পরেও যদি আমরা বেঁচে থাকি সেটা মৃত্যুর চেয়েও অধিক যন্ত্রণার। এক জীবনে আর কত লাঞ্ছিত হব বলো তো? এবার তো একটু ভালো থাকতে দাও। অ্যারিস নিজেও যে খুব সভ্য তা নয়, অনুভূতির সুতো ছুটতে পারবে না তাকে। সহসা আশ্চর্য হলো না সে, ঠান্ডা হিমশীতল আওয়াজে প্রত্যুত্তর করল, তখন কেন বাঁচাতে বললেন? ওদের হাতে লাঞ্ছিত কুলুষিত হয়ে ধুকে ধুকে মরার চেয়ে তোমার গুলির আঘাতে মরে যাওয়া ঢের ভালো। নারী ছেঁড়া ধন তুমি আমার, কষ্ট হয়তো একটু কমিয়ে। বাক্যটা আর সম্পূর্ণ করা হলো না এমিলির। তার আগেই অতর্কিতে ধেয়ে আসা পরপর দুটি গুলি আঘাতে তীব্র ঝাঁকুনি দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল তার দেহ। বোনকেও একইভাবে প্রশান্তি এনে দিল অ্যারিস। এরপর আর ঘুরে তাকালো না একবারও। চেহারায় জমে থাকা রক্তের ছাপটুকু হাতের পৃষ্ঠে মুছতে মুছতে হনহনিয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। পেছনে ফেলে এলো মা, বোন আর নিজের অনুভূতির লাশ। অবশেষে স্বর্গীয় সুখে গা ভাসিয়ে চিরনিদ্রায় শায়িত হলো এমিলি। এতদিনে শান্তি মিলল তার।